বাংলা, বাঙালি। আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাংলাকে ভালোবাসি, আমাদের মননে, চিন্তনে, স্বপ্নে, লেখনীতে যাদের বাংলা। বাঙালির সংজ্ঞা কিন্তু শুধু যারা একটি ভৌগোলিক সীমার মধ্যে জন্মেছেন তারা নয়। বাংলাকে যারা ভালোবাসেন, বাংলা ভাষাকে যারা ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে যারা ভালোবাসেন, আমাদের চোখে তারাই বাঙালি। এই বাঙালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাঙালি, ভারতের বাঙালি, যে বাঙালিরা কর্মসূত্রে প্রবাসী সারা পৃথিবী জুড়ে আছেন তারাও বাঙালি। আর যাদের জন্ম অন্য জায়গায় কিন্তু কর্মসূত্রে এসেছেন এই বাংলায় বা কোনোভাবে যুক্ত হয়েছেন বাংলা সংস্কৃতি সাহিত্যে, তারাও বাঙালি। এই সব বাঙালি বিশ্বজুড়ে যেখানে আছেন তাদের একটি মঞ্চ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। স্বাভাবিকভাবেই সারা বিশ্বে কোনো নৈবর্তিক মঞ্চ তৈরি করা মুশকিল, তাই অন্তর্জালের মাধ্যমে আমাদের এই মিলনভূমি, মিলনক্ষেত্র। কিন্তু অন্তর্জালে আমাদের হৃদয় স্পর্শ থাকতে পারে, কিন্তু আমাদের হাতের স্পর্শ, চোখের দৃষ্টি হয়তো সরাসরি থাকে না। তাই মাঝে মাঝে আমরা মিলিত হই সাবেক প্রথায়, যখন আলিঙ্গনে আবদ্ধ হই, মত বিনিময় করি। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলা, বাঙালি, ভবিষ্যৎ। আমাদের কেউ দয়া করে সংকীর্ণ বলবেন না, কারণ এতে তো কোনো অপরাধ নেই যে যারা বাংলাকে ভালোবাসি, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসি, তারা কোথাও মিলিত হয়ে এই দুয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তাই আমাদের এই মিলন। আমাদের আজকের অনুষ্ঠান এই প্রথম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন, যে সম্মেলনের আয়োজক করেছেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এর সঙ্গে আছেন বহু সংস্থা। তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এবার অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমাদের বিশিষ্ট অতিথিদের। আমরা এমন একজন মানুষকে পেয়েছি আজকে, তিনি বিশ্বাস করেন মনে প্রাণে সর্বাগ্রে তিনি বাঙালি। তার অবদান বাংলা সাহিত্যে এবং যে যান্ত্রিকভাবে আমরা বাংলা লিপিকে চালিত করি, 100টির বেশি লিপি তিনি নিজে সৃষ্টি করেছেন। সেই উন্নত কারিগরি প্রথায় যিনি বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছে দিচ্ছেন কারিগরি সম্পন্ন শ্রেণীকক্ষ, যেখানে ছাত্রছাত্রীরা উন্নতভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে বাংলার চর্চা করবেন। এগিয়ে আসছেন ছাত্রছাত্রীরা যাতে স্কুল ছুট না থাকেন, সেরকম একজন মানুষ যিনি বিশ্বাস করেন ভূগোল কাউকে ভাগ করতে পারে না, ইতিহাস কাউকে ভাগ করতে পারে না। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় দূরসঞ্চার মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। এবং আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী দেশের সংবিধানে এর ব্যবস্থা আছে যে দেশের বিশিষ্ট সুনাগরিকদের যারা কৃতি এবং যাদের সমাজকে এবং দেশকে কিছু দেওয়ার আছে, এ ধরনের মানুষদের রাজনৈতিক নির্বাচনের বাইরের থেকেও সরকারে অন্তর্ভুক্ত করা হয়, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। এটি অত্যন্ত সম্মানের। সেরকমই একজন মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় দূরসঞ্চার মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি, প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন প্রধান বিচারপতি শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায় মহোদয়কে। আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়কে। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব, দক্ষ প্রশাসক এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে সভাপতি মণ্ডলী, তার অন্যতম সদস্য শ্রদ্ধেয় শ্রী অমিত কিরণ দেব মহোদয়কে। এবং আমরা আহ্বান করছি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর সদস্য মাননীয়
আইনজীবী শ্রদ্ধেয় অনিন্দ্য মিত্র মহোদয়কে, আমাদের এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কলকাতাস্থ উপদূতাবাসের মাননীয় উপরাষ্ট্রদূত জনাব তৌফিক হাসান মহোদয়, তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রাক্তন রাজ্যপাল ও প্রধান বিচারপতি শ্রদ্ধেয় শ্যামল সেন উপস্থিত আছেন, তাকেও আহ্বান করছি। বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর সদস্য, এবং অপর বিচারপতি শ্রদ্ধেয় সমরেশ বন্দ্যোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই বাঙালি সম্মেলনের অন্যতম উদ্যোক্তা এবং বিশিষ্ট শিল্পপতি তথা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য শ্রদ্ধেয় সপ্তম রায়চৌধুরী মহাশয়কে অনুরোধ করছি বিশিষ্ট অধ্যাপক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার মহোদয়কে এবং মৌলানা আবুল কালাম আজাদ কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়কে এবং এই যে নতুন উপনগরী আমাদের এখানে গঠিত হয়েছে সেই রাজারহাট উপনগরীর যে কেন্দ্র হিডকো যে পরিচালন সংস্থা তার মাননীয় সভাপতি এবং রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব শ্রদ্ধেয় শ্রী দেবাশিস সেন মহাশয়কে এবং শ্রী বিশিষ্ট শিল্পপতি শ্রী চন্দ্রশেখর ঘোষ মহোদয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা দয়া করে মঞ্চে আসন গ্রহণ করবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই প্রথম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন আপনাদের আশীর্বাদ, আপনাদের সহায়তা, আপনাদের সুপরামর্শ এবং আপনাদের উপস্থিতিতে সাফল্যমণ্ডিত হতে চলেছে। সত্যি কথা বলতে কি, কলকাতা শহর তথা পশ্চিম বাংলায় যদি আমরা অভিভাবক বলে কাউকে মনে করি, আপনারা দেখছেন যে তারা সকলেই মঞ্চে আছেন। আমি বিশেষভাবে এসেছেন অনেকে দেশ বিদেশ থেকে, তাদেরও আমরা স্বাগত জানাবো। আমরা অত্যন্ত গর্বিত আজকে আমাদের মধ্যে পেয়েছি, যার কোনো পরিচয় দেবার প্রয়োজন হয় না, ভাষার ঊর্ধ্বে যিনি নিজেকে সকলের কাছে পৌঁছে দিয়েছেন, পরম শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তী মহোদয়কে, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই উদ্যোগকে তিনি আশীর্বাদ করার জন্য, এই উদ্যোগের সূচনা সঙ্গীত পরিবেশন করতে তিনি দয়া করে রাজি হয়েছেন এবং এই সূচনা সঙ্গীত তিনি পরিবেশন করবেন। শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তী মহোদয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। এটি আমাদের পরম সৌভাগ্য যে পণ্ডিতজি নিজে এসে এই সূচনা সঙ্গীত পরিবেশন করছেন। মঞ্চে উপবিষ্ট আমার সমস্ত প্রণম্য সবাইকে প্রণাম এবং সামনে যারা আছেন তাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কয়েকটি শ্লোক বেদ উপনিষদ এবং গীতা এবং ভাগবত থেকে 3-4টি শ্লোক পাঠ করে শোনাচ্ছি এবং এই বিশাল কর্মযজ্ঞ যা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে হচ্ছে, কারণ আমি জানি যে বাংলা পঞ্চম বৃহত্তম ভাষা সারা পৃথিবীর, কাজে আমাদের গর্ব করার কারণ আছে। আমরা এটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওম মুখং বায়ুমগ্নিং শরীরং মহিং চ
सरित समुद्रा हरेश्वरी यत्किंच भूतं प्रणमेन वनस्पतो भूभृति निर्झरे वा कूले समुद्रस्य सरित्तटे वा यत्रैव चित्ते समुदेति भक्ति तत्रैव पश्यामि तवैव मूर्तिम्। ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामुगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथ बलमिन्द्रियाणि च सर्वाणि। ॐ आविराविर्मयेति ॐ आविराविर्मयेति ॐ आविराविर्मयेति। ॐ सर्वे यत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। এমন একটি মঞ্চ দেখব যেখানে বাকি অর্ধেক আকাশ শূন্য। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুজন বিশিষ্ট নারী এসেছেন, একজন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আরেকজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে। শ্রদ্ধেয় সিলভিয়া রহমান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন দীর্ঘ সফরের পর। তাকে এবং বাংলাদেশের সাবেক সাংসদ নূরজাহান মুক্তা মহোদয়াকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা আসুন এবং মঞ্চে আসন গ্রহণ করুন। আমরা এই মঞ্চে আরও দুজন বিশিষ্ট মানুষের অনুপস্থিতি উপলব্ধি করছি। তারা কিন্তু মানসিকভাবে আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের বিশিষ্ট অধ্যাপক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, চিন্তক অধ্যাপক আনিসুজ্জামান সাহেব। উনি তার বয়স হয়েছে, ফলে তিনি এতটা সফর করার কষ্ট নিতে পারেননি। আর দ্বিতীয়ত বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ, আমাদের সকলের অভিভাবক। তিনি, আপনারা সকলেই জানেন যে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনিও আসতে পারেননি। আমরা ওদের দুজনের দ্রুত আরোগ্য কামনা করি। আমি এবার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়কে
স্বাগত ভাষণ দেবার জন্য অনুরোধ করছি ডক্টর সুকুমার মুখোপাধ্যায়। শুভ দ্বিপ্রহর, সুস্বাগতম, নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের টেলিযোগ মন্ত্রী জনাব মোল্লা মোস্তাফা জব্বার, আমাদের সংস্থার সভাপতি মাননীয় শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল ও বিচারপতি মাননীয় শ্যামল কুমার সেন, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব শ্রী অমিত কিরণ দেব, সুখ্যাত আইনজীবী শ্রী অনিন্দ মিত্র, আমাদের মধ্যে আছেন মিস্টার অশোক ঘোষাল, শ্রী সমরেশ ব্যানার্জি, সত্যম রায়চৌধুরী এবং বাংলাদেশের তরফে যারা আছেন প্রত্যেককে আমার প্রণাম জানাই। এবং উপস্থিত সুধী দর্শকবৃন্দ ও ভাই বোনেরা, আজকে একটা প্রথম স্মরণীয় দিন, একটা আমাদের ইনগরেশন, আর আজকে 123তম শ্রী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমাদের তরফ থেকে সকলকে তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে। কলকাতায় আন্তর্জাতিক বাঙালি সম্মেলন এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। গত বছর অর্থাৎ 2019 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যাত্রা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির কৃতি সন্তানদের তুলে ধরা, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সংক্রান্ত প্রভৃতি ক্ষেত্রে নিজেদের অবস্থান ও শিকড়কে জানা, সেই সঙ্গে পারস্পরিক মত বিনিময়ের ক্ষেত্রে তৈরি করা। অন্তর্জালের মাধ্যমে গড়ে উঠেছিল বাঙালির এই নিজস্ব মঞ্চ। তারপর এই 1 বছরের মধ্যে আমাদের পোর্টালে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদের নানা উল্লেখযোগ্য কর্মকাণ্ড আমরা তুলে ধরেছি, সে বিজ্ঞান বা সাহিত্য হোক, স্বাস্থ্য বা খেলাধুলায়। তাছাড়া পোর্টালে স্থান পেয়েছে সব সময় গুরুত্বপূর্ণ ঘটনাবলী, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সংস্কৃতি সংক্রান্ত নানা খবর। বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যটাকে আমরা চিনিয়ে দিতে চেষ্টা করেছি এই পোর্টালের মাধ্যমে। এইভাবে দূর হয়েছে নিকট, আত্মিক সম্পর্ক স্থাপিত হয়েছে বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের সঙ্গে। বাঙালির সত্যিকারের নিজস্ব মঞ্চ তৈরি করে দিয়েছে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। এই সংস্থার 1 বছর পূর্তি আসন্ন, তার ঠিক আগে আমরা আয়োজন করেছি এই আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। এপার বাংলা ওপার বাংলা, তাছাড়া পৃথিবীর নানা দেশের কৃতি বাঙালি এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আজ থেকে 3 দিন ধরে চলবে এই সম্মেলন। এই সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, সাহিত্য, শিল্প সংস্কৃতি প্রভৃতি জরুরি বিষয়ে আলাপ আলোচনার বাস্তব ব্যবস্থা করা হয়েছে। বলবেন নানা প্রান্তের কৃতি বাঙালিরা, তাদের সঙ্গে কথোপকথনমূলক অনুষ্ঠানে সাধারণ শ্রোতাদের সঙ্গে তৈরি হবে ঘনিষ্ঠতম সম্পর্ক। স্বাস্থ্যের কথাটাই প্রথমে বলি। সচরাচর আমরা যে রোগে ভুগি সেই সব প্রাধান্য পেয়েছে, যেমন হৃদরোগ, কিডনির সমস্যা, কিডনি ট্রান্সপ্লান্টেশন, ক্যান্সার, পেটের অসুখ, অটিজম, মেটাবলিক মেডিসিন, মানসিক স্বাস্থ্য ও পেশিবহুল ব্যাখ্যা। বলবেন ব্যক্তিগত আলাপ পরিচিতায় অংশ নেবেন দর্শকবৃন্দ ডক্টর অশোক আনন্দ কোনার, ডক্টর R.P. সেনগুপ্ত, ডক্টর সুজিত কর পুরকাস্ত, ডক্টর কুণাল সরকার, ডক্টর ভাস্কর দাশগুপ্ত, ডক্টর মধুচন্দ্রা কর, ডক্টর উদয় চৌধুরী, ডক্টর ওম তাঁতিয়া, ডক্টর রুমা মুখার্জি, ডক্টর S. চুরাল, ডক্টর ঋষিকেশ কুমার, ডক্টর সুজয় ঘোষ, ডক্টর অনিন্দিতা চ্যাটার্জি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার নিয়ে বলবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডক্টর শাশ্বতী মুখার্জি। প্রযুক্তিগত শিক্ষাক্ষেত্রে আলোচনা হবে প্রায়োগিক শিক্ষার গতি প্রকৃতি, তার উন্নতি নিয়ে, স্কুল শিক্ষা নিয়ে। আলোচনা হবে কিভাবে গবেষণাকে সমাজের উন্নতির কাজে লাগানো যায়, এমনকি বিদেশের নানা নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই 2 বাংলার বিশ্ববিদ্যালয়গুলির যৌথ উদ্যোগ
ও পারস্পরিক সহযোগিতায় ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার সচেতন প্রয়াসও থাকবে। বিভিন্ন আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সৈকত মিত্র, অধ্যাপক সুকান্ত চৌধুরী, অধ্যাপক অশোক ঠাকুর, অধ্যাপক সুরঞ্জন দাস, অধ্যাপক আশিস ভট্টাচার্য, অধ্যাপক সমীরণ চট্টোপাধ্যায়, ডক্টর নবারুণ ভট্টাচার্য, বাংলাদেশের রশিদুল হক। ইন্ডাস্ট্রি, শিল্প বাণিজ্য, শিক্ষা বাণিজ্য বিষয়ে আলোচনা হবে মাইক্রো ফিন্যান্স, মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে, রি ইঞ্জিনিয়ারিং বিজনেস প্ল্যান নিয়ে। রাউন্ড টেবিল কনফারেন্স বসবে এক্সপোর্ট ইম্পোর্ট প্রসঙ্গে। অংশগ্রহণে থাকবেন শ্রী DN ঘোষ, শ্রী চন্দ্রশেখর ঘোষ, শ্রী জয়দীপ ভট্টাচার্য, শ্রী অঞ্জন চ্যাটার্জি এবং ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আসিফ সালে, ডেলমেট বাংলাদেশের লিমিটেড এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডভাইজার জনাব SMZ ইসলাম প্রমুখ। সমাজ সাহিত্য অর্থাৎ সোশিও লিটারারি বিভাগে বাঙালির জাতীয়তার স্বপ্ন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে বলবেন আমাদের প্রধান অতিথি বাংলাদেশের টেলি যোগাযোগ মন্ত্রী জনাব মুস্তাফা জব্বার। তাছাড়া আলোচনায় থাকবেন খণ্ডিত ভূমি, অখণ্ড জাতিসত্তা, বাঙালির ভবিষ্যৎ, বিশ্বাঙ্গনে বাঙালির প্রতিশ্রুতি, সাফল্য ও ব্যর্থতা, জন্মভূমি এবং অধিবাসীয় দায়, বিশ্বজুড়ে বাঙালি মহিলাদের সাফল্য নিয়ে বলবেন অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক নবকুমার বোস, উর্মিমালা বোস, সিদ্ধার্থ দে। সাহিত্য সংস্কৃতিতে থাকবে গান সম্পর্কে আলোচনা, প্রবাসী ও বাংলার নবীন প্রতিশ্রুতি সম্পন্ন লেখকদের লেখা পাঠ ও পুস্তক প্রকাশ নিয়ে আলোচনা। ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে চলচ্চিত্র প্রয়োজনে বিশেষ আলোচনা, অংশগ্রহণে লাইজা আহমেদ লিয়া, তাপস্বী গুপ্ত। থাকছে কবিতা পাঠের আসর, পঙ্কজ সাহার পরিচালনায় বাঙালিরা সত্যিকারের খাদ্যরসিক, অতিথি আপ্যায়নে তাদের তুলনা নেই। এই নিয়ে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় থাকছে এক আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া তো কোনো সম্মেলনই হয় না। আমাদের 3 দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। অমৃত সুপুত্রা নাটকে আছে শ্রী সত্যম রায়চৌধুরী, শ্রীমতী গার্গী রায়চৌধুরী, শ্রী সৌনক ব্যানার্জির সৌজন্যে। সঙ্গীতে অংশ নেবেন বাংলাদেশ থেকে এসেছেন লাইজা আহমেদ লিজা ও ছায়া নট গোষ্ঠী। স্বপ্নীল সজীব, যুক্তরাজ্য থেকে ঋষি ব্যানার্জি। সঙ্গে থাকবেন আমাদের প্রমিতা মল্লিক, দেবারতী সৌম। যুক্তরাজ্যের পারাবার গোষ্ঠী উপস্থাপিত করছেন নাটক রাজ্যটক। আমাদের গৌতম হালদারের পরিচালনা ও অভিনয়ে আমরা দেখব বর্দা। একদিন শ্রুতি নাটকে অংশ নেবেন জগন্নাথ বসু ও উর্মিমালা বসু। তনুশ্রী শঙ্কর সম্প্রদায়ের তীর্থাসন হবে এই সম্মেলনে। এই বিস্তারিত অনুষ্ঠান সূচি থেকে নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই যে আমরা নানাভাবে নানা ফুলের বালায় এই সম্মেলনকে সাজাতে চেষ্টা চলেছি। আশা রাখি আমাদের আপনাদের সকলকে মিলিত যোগাযোগে এবং প্রচেষ্টায় এই সম্মেলন সফল ও সার্থক হবে। ঐতিহ্য এই পথ দেখায়। আমরা ঐতিহ্যকে শিরোধার্য করে আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। চরৈবতী চরৈবতী, শুভমন্তু শুভমন্তু। নমস্কার। ডাক্তার মুখোপাধ্যায়কে ধন্যবাদ। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের এই সম্মেলনের ব্যাজ পরিয়ে তাদের স্বাগত জানানো হবে। এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সূচনা হয় একটি বিশেষ দিনে, সেটি 21শে ফেব্রুয়ারি। আমার মনে হয় না আর কোনো দিন বছরের থাকতে পারে যে যাতে এই অনুষ্ঠানটি শুরু করা যেত, কারণ যেদিন বাংলা ভাষার জন্য এতজন মানুষ শহীদ হয়েছিলেন, আর আজ বাংলা ভাষা সব জায়গায় স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে। আর আজ এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত প্রথম সম্মেলনের যে সূচনা, সেই সম্মেলনের সূচনা হচ্ছে এমন একটি দিনে, যে দিন বাঙালির কাছে অত্যন্ত শ্রদ্ধার দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দুটি সমাপতন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সামনের মাস থেকে জন্মশতবার্ষিকীর সূচনা হবে এবং তার পরের বছরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে আমাদের এই দুই বাংলার মিলন, যে মিলন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষা করছি সেই শুভক্ষণের, সেই 12:15 সেই সময় প্রদীপ প্রজ্বলিত হবে, অতিথিরা সকলে গিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং তারপর নেতাজির প্রতিকৃতিতে সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এই শ্রদ্ধার মাধ্যমে সূচনা হবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত প্রথম বিশ্ব আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের। আমরা বিশিষ্ট অতিথিদের অনুরোধ করব দয়া করে প্রদীপ প্রজ্বলন করে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করবেন। আর নেতাজির প্রতি শ্রদ্ধা জানাবেন এই সময়ে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষে শ্রীমতী চামেলি মজুমদার। স্যার। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোধার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রী, বলবীর আমি চির উন্নতশীল। বাংলার বিদ্রোহী কবি নজরুলের এই পংক্তিগুলো বোধহয় সবচেয়ে বেশি প্রযোজ্য এই বাংলা মায়েরই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে। আমরা অত্যন্ত গর্বিত বলবো যে আজকের দিনটায় আমরা আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের আয়োজন করতে পেরেছি। যে কোনো অনুষ্ঠানেরই তো একটা সূচনা হয়, যেটা স্নেহাশিস সুর মহাশয় খুব সুন্দর করে বললেন যে এই শুরুটা আমরা করছি সুভাষচন্দ্র বসুকে তর্পণ করে, যাকে নান্দিমুখ বলেন। আমরা তো নান্দিমুখ করি আমাদের পূর্বসূরিদের অগ্রজদের তর্পণ করে। আমরা এই সুভাষচন্দ্র বসু, যার মহিমা সারা বিশ্বে বন্দিত, যিনি বীর পুরুষ, যিনি এখনো যার অন্তর্ধান রহস্য এখনো রহস্যই রয়ে গেছে, সেই বীর পুরুষের উদ্দেশ্যে আমরা তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের সভাপতি মণ্ডলের সমস্ত বিশিষ্টজনেরা, আপনারা এখন তাই দেখছেন। আমরা আগে
আগেই জেনেছি যে বাংলাদেশের মাননীয় দূরসঞ্চার মন্ত্রী শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর মহোদয় আমাদের মধ্যে আছেন, এবং আমি আবারও বলি একজন কৃতি বাঙালি, সৃজনশীল বাঙালি, যে হরফে আমরা এখন লিখি বিজয় সহ শতাধিক হরফের উনি প্রণেতা, উনি সৃষ্টিকর্তা। এবং এছাড়াও বিশ্ববিদ্যালয় স্তরে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যে 100% ছাত্রছাত্রী যে বিদ্যালয়ে যাচ্ছেন এবং এই বিদ্যালয়েতে তাদের বৈদ্যুতিনভাবে কিভাবে শিক্ষিত করা যায় তার প্রকল্পটি 2023 সালের মধ্যে তিনিই পরিচালনা করছেন। আমরা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর মহোদয়কে তার ভাষণ দেবার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর। আজকের এই আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সামনে যারা বসে আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার জন্য এটি একটি অসাধারণ অনুভূতি যে প্রথম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে উপস্থিত থাকার, বক্তব্য দেবার, আপনাদের সাথে দেখা হবার সুযোগ হয়েছে। আমি আবেগ আপ্লুত। আমি এমন জায়গায় কথা বলছি যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এই মানুষটি পৃথিবীর এমন একজন মানুষ যিনি 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমি কথা বলছি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মভূমিতে দাঁড়িয়ে। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে আমার পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষ বসুর প্রতি শ্রদ্ধা জানানোর। এটি আমার জীবনের এক পরম পাওনা। এই পাওনাটুকু বাকি জীবনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে। একই সাথে আমি 2020 সালের জানুয়ারি মাসে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 2020 সাল তার জন্ম শতবার্ষিকী, 17ই মার্চ। এই দিনটিকে ঘুরে আমরা পুরো বছর জুড়ে তার প্রতি শ্রদ্ধা জানাবো, তাকে স্মরণ করব, তার কীর্তিগুলো তুলে ধরব। এবং আমি বিশ্বাস করি সারা পৃথিবীর বাঙালির কাছে এই মহামানব দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হবে। কারণ বাংলাদেশ যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির জন্ম কেবল নয়, বস্তুত পক্ষে বাংলা ভাষাভিত্তিক একটি রাষ্ট্র, বাঙালির জাতিসত্তা কেন্দ্রিক একটি রাষ্ট্র এবং ভাষাভিত্তিক জাতিসত্তার কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, তার হাত ধরে যদি আমরা এই রাষ্ট্রের জন্মটা দেখতে না পেতাম তাহলে আজকের বাংলাদেশ জন্ম নিত না। আপনারা যারা আছেন তারা সবাই জানেন ব্রিটিশরা যখন ভারতবর্ষ ত্যাগ করে যায় তখন এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে এবং একটি গণপ্রজাতন্ত্রী দেশ থাকলেও আর একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশ এখন যে ভূখণ্ডটি, সেটি এই পাকিস্তান নামক রাষ্ট্রটির অংশ ছিল। সে অংশ থাকাকালে আমরা প্রথম যেখানে নিজেদেরকে সবচেয়ে অসহায় অবস্থায় আবিষ্কার করি সেটি হচ্ছে
পাকিস্তানের 2/3 মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাবু ধীরেন্দ্রনাথ দত্তের কথা, যিনি পাকিস্তান গণপরিষদে 1948 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি উত্থাপন করেছিলেন। এরপরের ইতিহাস আপনারা জানেন। আমরা রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং 1956 সালে যখন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়, তখনও মনে করা হয়েছিল যাই হোক এটা পাকিস্তান রাষ্ট্র বোধ হয় ঠিকই যাবে। কিন্তু আমরা তারপরও লক্ষ্য করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সামনে উপস্থাপন করেছেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সামরিক শাসনকেও জাস্ট উপেক্ষা করে তার বিরুদ্ধে লড়াই করে প্রথমে তিনি 6 দফার দাবি নিয়ে আন্দোলন করেন। এটি স্বায়ত্ত শাসনের দাবি ছিল। পরবর্তীকালে তিনি বাংলাদেশকে এমনভাবে সংগঠিত করেন, এমনভাবে ঐক্যবদ্ধ করেন, আমি শ্রদ্ধার সাথে সেই 71 সালকে স্মরণ করব, যখন বাংলার 2-4টি খারাপ মানুষ ছাড়া এমন কেউ ছিল না যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আমি কৃতজ্ঞ যে 71 সালে ভারতবর্ষ, ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে বুকে আগলে রেখে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল এবং তার জন্য পৃথিবীর ইতিহাসে এটিও একটি অনন্য দৃষ্টান্ত যে মাত্র 9 মাসের মধ্যে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করতে সক্ষম হই। আজকে 2020 সালে দাঁড়িয়ে যখন আমি কথা বলছি, তখন স্মরণ করতে হচ্ছে 1972 সালে বাংলাদেশের উপাধি ছিল তলাহীন ঝুড়ির দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আমাদেরকে এই অভিধাটি দিয়েছিলেন। আমার বয়স তখন 22 বছর। যদি ক্ষমতা থাকতো তাহলে ওই বেটার 2 গালে 2টা চড় মারতাম, কিন্তু আমার হাত তো আর এত বড় না, ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি। কিন্তু কিসিঞ্জারকে আজকের বাংলাদেশ দেখাতে পারলে আমার চটটা তার 2 গালে না, তার সারা শরীরেই পড়তে পারত। কারণ 72 সালের বাংলাদেশ মাত্র 3 বছর 8 মাস জাতির পিতার শাসনের মধ্যে থাকার পরে এটি প্রচণ্ড সংকটময় সময় কাটিয়েছে 21টি বছর। এই 21টি বছরে বাংলাদেশকে আবার চেষ্টা করা হয়েছে পাকিস্তান বানানোর জন্য। বাংলাদেশের পায়ের পাতাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশকে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হয়েছিল। সেই প্রচেষ্টাকে একদম ঘুরিয়ে দিয়ে আজকের আমাদের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, তিনি 96 থেকে 2001 এই সময়কালে বাংলাদেশের এই 21 বছরের আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেন। এবং সেই প্রেক্ষিত ধরে আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশের পরিচিতি ডিজিটাল বাংলাদেশের। এই ডিজিটাল শব্দটি কোনো একটি দেশের সাথে যুক্ত হতে পারে, এটি আমাদের প্রধানমন্ত্রী প্রথম সারা পৃথিবীকে জানিয়ে দেন। 2008 সালের 12ই ডিসেম্বর তিনি ঘোষণা করেন 2021 সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই সময়কালে আমি খুব স্পষ্ট করে পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম বলেই স্মরণ করতে পারি বাংলাদেশের আজকের যে অগ্রগতি, সেই অগ্রগতির প্রথম বীজটা আমাদের জাতির পিতা বপন করে গিয়েছিলেন। যে ডিজিটাইজেশনের কথা বলে গিয়েছিলেন, সেই ডিজিটাইজেশনের প্রথম পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তিনি বাংলাদেশকে আইটিওর সদস্যপদ
গ্রহণ করিয়েছিলেন, ইউপিওর সদস্যপদ গ্রহণ করিয়েছিলেন, এবং আজকে বাংলাদেশ যে কারণে সবচেয়ে বেশি গর্ব করে উপগ্রহ ভূকেন্দ্র, সেই উপগ্রহ ভূকেন্দ্র তিনি প্রথম স্থাপন করেছিলেন বেতবুনিয়াতে, এবং আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করে গর্বিত জাতি হিসেবে সারা পৃথিবীকে বলছি আমরাও 57তম স্যাটেলাইট ক্লাবের সদস্য। এই বাংলাদেশকে বিশেষ করে 2009 থেকে আজকে পর্যন্ত যে রূপান্তরটা ঘটিয়েছেন, আমি পুরো কাহিনী বলবো না, মাত্র 2-3টি দৃষ্টান্ত দেব, আপনারা অনুভব করবেন যে আমরা সত্যি সত্যি কিসিঞ্জারের গালে চট্টা দিতে পেরেছে কিনা। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম, সেই ডিজিটাল বাংলাদেশের অনুসরণ করেছে গ্রেট ব্রিটেন আমাদের 1 বছর পরে 2009 সালের সেপ্টেম্বর মাসে। ভারত ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করেছে 2014 15 আগস্ট। 2015-তে মালদ্বীপ ডিজিটাল মালদ্বীপ ঘোষণা করেছে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে। আর যে পাকিস্তান আমাদের 23 বছর আগে স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের ইমরান খান ডিজিটাল পাকিস্তান ঘোষণা করেছে 5ই ডিসেম্বর 2019। এবং আজকে যদি আমরা শুধুমাত্র বাংলাদেশের অগ্রগতির বিষয়গুলোর দিকে তাকাই, তাহলে পাকিস্তানিরা এখন বলে, আমি ফেসবুক দেখে বলছি, ফেসবুক একটা ভিডিও আমাদের এখানে অন্তত প্রচণ্ডভাবে আলোচিত হয়েছে, একটি টক শোর ভিডিও, একটা টেলিভিশনের টক শো। সেই টক শোতে এক ভদ্রলোক বলছেন যে ইমরান খান ঘোষণা করেছেন 10 বছরে পাকিস্তানকে সুইজারল্যান্ড বানিয়ে দেবেন। টক শোর বক্তা বলছেন, বাবা ইমরান খান, তোমার সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, 10 বছরে তুমি আমাদেরকে বাংলাদেশ বানাইয়া দাও। যদি তাই করতে পারো তাহলে আমরা মনে করব যে পাকিস্তানের অগ্রগতি হয়েছে। যে পাকিস্তান প্রকৃতপক্ষে শূন্য হাতে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই পাকিস্তান এখন কোনো সূচকে বাংলাদেশের সাথে তুলনীয় হওয়ার মতন অবস্থাতেও নাই। এটি রপ্তানির ক্ষেত্রেই হোক, এটি রিজার্ভের ক্ষেত্রেই হোক, আর এটি অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এই যে রূপান্তরটি, এই রূপান্তরটির জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটি, এটি বাঙালি জাতির। আমি এটি বিশ্বাস করি, একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীর যে প্রান্তে যেখানে বাঙালি আছে সেইখানে মেধা আছে, এবং যেখানে মেধা আছে তাকে দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আমাদের জাতির পিতা সেই কারণে বলেছিলেন, দমিয়ে রাখতে পারবা না, দাবিয়ে রাখতে পারবা না। বাঙালিকে কোথাও কেউ দাবিয়ে রাখতে পারেনি। বাঙালির প্রতিভা যখন যেখানে আছে তখন সেখানেই সে প্রকাশ করতে সক্ষম হয়। আজকে সকালবেলা আমি একটি চমৎকার খবর পড়ছিলাম, ইন্টেল নামক একটি প্রতিষ্ঠান আছে যারা পৃথিবীর কম্পিউটারের চিপস বানায়, এবং বস্তুত পক্ষে তাদের চিপস দিয়ে আমাদের কম্পিউটার যন্ত্র চলে। আজকে খবর দেখলাম এক বাঙালি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। বাঙালির অর্জনের কথা যদি বলা হয় তাহলে আমার মনে হয় আমার পুরো দিনটা লেগে যাবে। আমি সকলের কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে বাঙালি কষ্ট করে যুদ্ধ করে একটি বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল, এবং এটি কেবলমাত্র বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল না, বাংলা ভাষাভাষী সকলের জন্য চ্যালেঞ্জ ছিল যে আমরা হারিয়ে যাব কিনা, আমাদের ভাষা নিয়ে হারিয়ে যাব কিনা, আমাদের বর্ণমালা নিয়ে হারিয়ে যাব কিনা। আমাদের যুদ্ধটা কিন্তু পাকিস্তান আমলের যে 23 বছরের যুদ্ধ ছিল, তার মধ্যে দুটো বড় লড়াইও ছিল। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলা ভাষা আরবি হরফে লেখার জন্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইংরেজি রোমান হরফে বাংলা ভাষা লেখার জন্য। একই সাথে আমাদের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এর প্রত্যেকটিকে লড়াই করে জিতে এসেছি, কিন্তু দেশটি স্বাধীন হওয়ার পরে আমরা সবচেয়ে বড় যে সংকটে পড়ে যাই, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে বলা আছে যে এই রাষ্ট্রের ভাষা হচ্ছে বাংলা, একমাত্র রাষ্ট্রভাষা বাংলা।
যদি রাষ্ট্রভাষা বাংলা হয়, রাষ্ট্রীয় কাজ বাংলায় হতে হবে। আমাদের তখন বাংলা লেখার জন্য টাইপরাইটারও ছিল না। আমি পরম শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি আমার শ্রদ্ধেয় শিক্ষক মুনির চৌধুরী, তার হাত ধরে বাংলাদেশ অপটিমা মনির টাইপরাইটারের সন্ধান পায় এবং সেটি দিয়ে আমরা বাংলা ভাষা প্রচলন করা শুরু করি আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে। কিন্তু আপনারা বুঝতেই পারেন, টাইপরাইটার তো আর বাংলা হরফের সৌন্দর্য ধরে রাখতে পারে না। এর আগে আমাদের যে অবস্থাটি ছিল, সেই অবস্থাটিও বোধহয় বাঙালির বুঝে রাখা দরকার। 1454 সালে জার্মানিতে প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হয়, আর সেই মেশিন বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 324 বছর। 1778 সালে আমরা হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা পাই, যেখান থেকে হলহেডের ব্যাকরণ ছাপা হয়েছিল। এই যে 324 বছর পেছনে পড়া জাতি, সেই পেছনে পড়া জাতি শিল্প বিপ্লবের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর তিনটাই মিস করেছে। আমরা এইটি ভেবেছি চতুর্থ শিল্প বিপ্লব আমরা মিস করতে পারবো না, অ্যাফোর্ড করতে পারি না। একটি লাঙ্গল জোয়ালের দেশ থেকে একটি শিল্পোন্নত দেশে পরিণত হওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বিশেষ করে 2009 থেকে আজকে পর্যন্ত যেভাবে বিকশিত হয়েছে, এটি আমি কৃতজ্ঞতার সাথে বলবো যে সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হিসেবে কাজ করে। বাংলাদেশে একটি হিসাব দেখলে আপনি বুঝতে পারবেন, আমাদের 16 কোটি মানুষ আছে, আমাদের মোবাইল কানেকশন আছে 16,50,00,000। বাংলাদেশে এখন 10 কোটির উপরে ইন্টারনেট ব্যবহারকারী আছে। বাংলাদেশে প্রতিদিন শুধুমাত্র মোবাইল ফোনে লেনদেন হয় 1261 কোটি টাকা। এই টাকার সবচেয়ে বেশি যারা প্রেরণকারী অথবা গ্রহণকারী, তারা হচ্ছেন দিনমজুর, রিক্সাওয়ালা অথবা অতি সাধারণ মানুষ। 10 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়ে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই যিনি ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতার মধ্যে নেই। সেই রকম একটি দেশ, এই দেশটি এখন পৃথিবীর কাছে ডিজিটাল সার্ভিসের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করে। বাংলাদেশের মানুষ ঘরে বসে থেকে সরকারের সেবা গ্রহণ করে, তার পাসপোর্টের আবেদন করাই হোক, জন্ম নিবন্ধন হোক কিংবা জমির পর্চা হোক, যে বিষয়টি হোক না কেন, সেইটি সে তার ছোট্ট একটি স্মার্টফোন ওইটি দিয়ে করতে পারে। কিংবা আমাদের বাংলাদেশ বোধহয় একটি অনন্য দৃষ্টান্ত, যেখানে প্রত্যেকটি ইউনিয়নে, আমাদের এখানে বোধহয় পঞ্চায়েত বলা হয়, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ডিজিটাল সেন্টার আছে। আমাদের প্রায় 10,000-এর মতন ডাকঘর আছে। এই প্রত্যেকটি ডাকঘরকে আমরা ডিজিটাল ডাকঘরে রূপান্তর করতে সক্ষম হয়েছি। সেই রকম একটি দেশ থেকে আমি আজকে আপনাদের এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং আমি বাংলাদেশের ছোটোখাটো দু একটি তথ্য আপনাদের কাছে দিতে পারলাম, এটি আমার জন্য পরম গৌরবের বিষয়। আমি ধন্যবাদ জানাই যে একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন, যেই সংগঠনটি আজকের এই সম্মেলনের আয়োজন করেছে, তারা আসলে সারা পৃথিবীর বাঙালিকে সংগঠিত করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটি অসাধারণ। এই উদ্যোগের ফলে এটি আসলে এখন সারা পৃথিবীর কাছে প্রমাণিত সত্য যে পৃথিবীতে রাষ্ট্রীয় সীমানা, জাতিসত্তা কিংবা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সম্ভবত ভৌগোলিক সীমানাটা খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে না। সারা পৃথিবী বস্তুত পক্ষে একটা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। ওই একটা পৃথিবীতে পৃথিবীর পঞ্চম ভাষাভাষী জাতি বাঙালি, তার ঐক্যবদ্ধ শক্তি নিঃসন্দেহে বিশ্বের কাছে তাকে মাথা উঁচু করে দাঁড়াবার মতন ক্ষমতা দাঁড় করিয়ে দেবে। আমি অভিভূত হয়েছে আজকে যে প্রোগ্রামটা আমাদেরকে পড়ে শোনালেন, সেই প্রোগ্রাম দেখে বুঝলাম যে আমরা আমাদের সকল ক্ষেত্রেই এই পরিবর্তন অর্থাৎ সামনের দিনের চলার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শুধুমাত্র একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেই বিষয়টি হচ্ছে যে জীবনটা আমরা কাটিয়ে এসেছি, যে সময়টুকু আমরা অতিক্রম করে এসেছি,
সেই সময়গুলো কিন্তু সামনে একই রকম থাকবে না। পৃথিবী এখন ডিজিটাল রূপান্তরের এমন একটি সময়ে আছে যখন নতুন প্রযুক্তি আসছে এবং এই নতুন প্রযুক্তি আমাদের চেনা জানাও না। আমরা জানি না কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে কিভাবে রূপান্তরিত করবে। আমরা জানি না রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি কারোর সাথে ধাক্কা খাইলাম এবং সরি বলল কেউ, হয়তো সে মানুষ না, একটা রোবট। আমরা এখনো পর্যন্ত জানি না চালকবিহীন গাড়ি পৃথিবীতে কি প্রভাব ফেলবে। আমরা এখনো পর্যন্ত জানি না বিগ ডাটা অ্যানালাইসিস করে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন আনা হবে, অথবা আমাদের বাড়িঘরে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বাতি পর্যন্ত সমস্ত কিছু আইওটি ডিভাইসের আওতায় এসে কিভাবে পরস্পর কথা বলবে, কিংবা আমার গায়ে যে কাপড়টা থাকবে সেই কাপড়টাই সারা পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করবে কিনা, এই তথ্যগুলো আসলে আমাদের ভেবে দেখার প্রয়োজন আছে। আমাদের এই সময় এখন দেখা দিয়েছে আমরা যাতে এই তিনটি শিল্প বিপ্লব মিস করা জাতি কোনো মতেই চতুর্থ শিল্প বিপ্লবের পিছনে পড়ে না থাকি, এবং সেই কারণেই আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল পরিকল্পনা। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ 2021 সালের পরিকল্পনা জানে, বাংলাদেশ 2030 সালের পরিকল্পনা জানে, বাংলাদেশ 2041 সালে কোথায় যাবে সেই পরিকল্পনা জানে, 2071 সালে বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে কোথায় যাবে সেটি জানে, এমনকি 2100 সালে বাংলাদেশ কোথায় যাবে সেই পরিকল্পনা পর্যন্ত জানে। এই বাংলাদেশ, আমি আশা করি যে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর বাঙালির জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার দরকার, যতটুকু পাশে থাকা দরকার, যতটুকু অগ্রণী ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশ পালন করবে। আমরা সচেতনভাবে জানি যে বাংলা ভাষা ভিত্তিক একটি রাষ্ট্রসত্তা যদি আমাদের হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রসত্তার একটু বাড়তি দায়িত্ব তো বাঙালির প্রতি আছেই, এবং বাঙালির প্রতি এই বাড়তি দায়িত্ব বাংলাদেশ রাষ্ট্র নিঃসন্দেহে পালন করবে। আপনারা আজকে যে সম্মেলনের আয়োজন করেছেন, আমি অনুরোধ করব আপনারা তার বিস্তৃতি ঘটান। আমি বুঝি ইন্টারনেটে যদি কোনো সংগঠন থাকে তাহলে তার আসলে ভৌগোলিক সীমারেখা দিয়ে দেখার দরকার নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনারা অনুভব করেছেন যে ইন্টারনেটে যাই কিছু হোক না কেন, হাত মেলানোর যে স্বাদটা, এই স্বাদটা ইন্টারনেটে পাওয়া যায় না, অথবা সামনাসামনি বসে কথা বলার যে আনন্দটা, এই আনন্দটা ইন্টারনেটে প্রকাশ করার মতন কোনো অবস্থা থাকে না। যত ইমোজি আর যাই কিছু ব্যবহার করেন না কেন, ইন্টারনেটই এটি যন্ত্রের মাধ্যমেই পরস্পরের দেখাশোনা এবং মত বিনিময় করে থাকে। আপনারা বাংলাদেশে আসুন, বাংলাদেশে এসে বাঙালি সম্মেলন করুন। বাংলাদেশ বাঙালি সম্মেলন করার সবচেয়ে উপযুক্ত জায়গা, এবং আমাদের দিক থেকে আমি আশ্বস্ত করছি আয়োজকদেরকে যত প্রকারের সহায়তা করার দরকার আছে তত প্রকারের সহায়তা আমরা আমাদের দিক থেকে অবশ্যই করব, যাতে বাঙালি সম্মেলন বাংলাদেশে হতে পারে। আপনাদেরকে বাংলাদেশে স্বাগত জানাই। পৃথিবীর বাঙালিদের জাতিসত্তা হিসেবে, জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই আমন্ত্রণ আশা করি আপনারা গ্রহণ করবেন। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ দিচ্ছি, এবং আপনাদের কাছে আমি ঋণী থেকে গেলাম। আমি এইটুকু অন্তত পক্ষে খুব নিশ্চিতভাবে বলতে পারি, পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা, তারপরে হচ্ছে মাতৃভাষা, এবং এই একটি জায়গায় মাতৃভাষা এটি বাঙালিদেরকে বিশ্বজুড়ে একত্রিত করেছে। এই মাতৃভাষা রক্ষা করার জন্য, এই মাতৃভাষার বর্ণমালা তৈরি করার জন্য আমি 32 বছর যাবৎ যে শ্রম দিয়ে এসেছি, সেই 32 বছরের শ্রমের ফসল হিসেবে কিন্তু আজকের বাংলা ভাষা পৃথিবীতে প্রযুক্তিগত দিক থেকে কোথাও এক চুল পরিমাণ পিছিয়ে নাই। আগামীতে বাংলা ভাষা বরং পৃথিবীর অন্য যে কোনো ভাষার চেয়ে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে, সেই প্রত্যাশা রাখি
বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হিসেবে বিকশিত হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার এই সাবলীল আন্তরিক ভাষণের জন্য, যার মধ্যে দিয়ে তার দেশ, তার চিন্তা, তার কৃতকর্ম এবং ভবিষ্যৎ রূপ, তার চিন্তা ভাবনা ফুটে উঠেছে। তাকে ধন্যবাদ জানাই তার দেশের পক্ষ থেকে, তার সরকারের পক্ষ থেকে এই সম্মেলনের পরবর্তী অধ্যায়ের জন্য, বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়ার জন্য। উনি এই সম্মেলনে যোগ দিতে যে এসেছেন তার জন্যই আমরা কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে উনি একজন কৃতি পুরুষ বাংলাদেশের, শুধু বাংলাদেশের বললে ভুল হবে, বাংলা ভাষাকে বৈদ্যুতিনভাবে ছাপার যে মুদ্রণ ব্যবস্থা তার একজন প্রতিকৃত। আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে আরও অনেকে এসছেন, সকলের নাম বলতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে, কিন্তু আমি খন্দকার রশিদ হক, যিনি নওয়াদা বলেই পরিচিত কলকাতা এবং ঢাকায়, তিনিও এসছেন, তিনি পরবর্তী অধিবেশনে বক্তব্য রাখবেন, তাকেও কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আমরা বলেছিলাম যে এটি শুধুমাত্র বাঙালি মানে যারা মাতৃভাষা বাঙালি তাদের নয়, যারা বাংলাকে ভালোবাসেন বা বাংলায় থাকেন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন, তাদেরও এরকম একজন মানুষ এসেছেন, শ্রদ্ধেয় তরণজিৎ সিং। যদি উনি থাকেন এই প্রেক্ষাগৃহে, তাকে আমি একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রী তরণজিৎ সিং যদি থাকেন তাহলে মঞ্চে আসবেন। আর এবার বক্তব্য রাখার জন্য শ্রদ্ধেয় তরণজিৎ সিংকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের কর্মীরা তাকে ব্যাজ পরিয়ে স্বাগত জানাবেন। এবং এরপর বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো বর্ষিয়ান শিক্ষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ভাষাবিদ, শ্রদ্ধেয় পবিত্র সরকার মহোদয়কে। এই অধিবেশনের সভাপতি মাননীয় বিচারক জাস্টিস চিত্ততোষ মুখোপাধ্যায়, বাংলাদেশের মাননীয় মন্ত্রী মুস্তাফা জব্বার এবং মঞ্চে আসীন অন্যান্য বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষেরা, আর সভাগৃহে আসীন সুধীবৃন্দ। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে লক্ষ্য সেটা আপনারা জানেন। এর মধ্যে ডক্টর সুকুমার মুখোপাধ্যায় আপনাদের বলেছেন যে পৃথিবীর সমস্ত বাঙালি স্নেহাশিস সেভাবে বাঙালি কথাটার একটি ব্যাপকতর অর্থ নির্মাণ করেছে। সেই অর্থ ধরে সমস্ত বাঙালির সঙ্গে আমাদের একটা যোগাযোগ তৈরি করা। এই যোগাযোগটা শুধু একটা আবেগের বিষয় নয়, এই যোগাযোগটার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য, বাঙালির এগিয়ে যাওয়ার কতগুলো পদক্ষেপ তৈরি করার লক্ষ্য থেকে এই যোগাযোগের উপায়টি নির্ধারণ করা হয়েছে। মাননীয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এবং কলকাতার বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী এবং বুদ্ধিজীবীদের একটা সমন্বিত প্রয়াসে। এ সম্বন্ধে আপনাদের বলা হয়েছে আগে, আমি সংক্ষেপে আমার যে দায়িত্বটুকু সেটুকু সম্বন্ধে আমি বলবো। সেটা হচ্ছে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোক্তারা এর মধ্যে নানা দেশের বাঙালিদের কাছ থেকে এইরকম একটি অনুরোধ পেতে শুরু করেছেন যে তাদের সন্তানেরা অনেক সময় বাংলা শিখছেন না, ফলে তাদের সন্তানদের বাংলা শেখানোর জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই চাহিদায় এবং এই অনুরোধে সাড়া দিয়ে যে পরিকল্পনাটি করা হয়েছে তা হলো যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড 30টি আখ্যানে বাংলা শেখানোর একটি প্রকল্প তৈরি করবে। তার একটি আখ্যান এর মধ্যে নির্মিত হয়েছে। আমরা আগামী 21শে ফেব্রুয়ারি থেকে
এই আখ্যানগুলি আস্তে আস্তে আমরা বিশ্বব্যাপী প্রচারের চেষ্টা করব। যে কথাটা ভাবা হয়েছে যে অনেক সময় হয় যে অভিভাবকেরাই চান না যে ছেলেমেয়েরা বাংলা শিখুক, বিদেশে প্রতিকূল পরিবেশে স্কুলে যায়, সেখানে তারা অন্য ভাষা শেখে, বাড়িতে সংবাদ মাধ্যম রেডিও টেলিভিশন থাকে, তাতে অন্য ভাষার সমস্ত অনুষ্ঠান দেখে, ফলে বিদেশে নিজের ভাষা রক্ষা করা খুব কঠিন। এটা স্বাভাবিক, ফলে কাউকে অভিযোগ করা বা দোষ দেওয়ার প্রশ্ন নেই। কিন্তু যখন বাবা মারা চাইছেন যে ছেলেমেয়েরা বাংলা শিখুক, নিশ্চয়ই অন্য ভাষা তারা শিখবে, অন্য ভাষার মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখবে, কিন্তু নিজের ভাষাটাকেও ছাড়বে না। মাননীয় মন্ত্রী মহাশয় যে কথাটা বললেন যে মায়ের পরেই মাতৃভাষা, এটা শুধু আবেগের কথা নয়। আমার সমস্ত ঐতিহ্য, সমস্ত সংস্কৃতি, আমার আর বিশাল সাহিত্য, সঙ্গীত, বাঙালির যা সৃষ্টি, মহৎ সৃষ্টি, তা আমরা আমাদের ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করি। এই ভাষার সঙ্গে বিচ্ছেদ ঘটুক, সম্ভবত পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, কোনো বাঙালি সেটা চান না। সেই কারণেই বাংলা ছেলেমেয়েদের বলতে এবং লিখতে শেখানোর এই প্রকল্প। এতে বাবা মাদের দায়িত্ব কিন্তু কম নয়। বাবা মারা ছেলেমেয়েদের সঙ্গে বাংলা বলবেন, এটা হচ্ছে অত্যাবশ্যক। তারা উদাসীন থাকবেন, অথচ ছেলেমেয়েরা বাইরের একটা প্রতিষ্ঠান থেকে বাংলা শিখে যাবে, বৈদ্যুতিন মাধ্যম থেকে হতে পারে। তারা বাংলাটা যদি ঘরে না বলেন তাহলে এটা ঘটবে না। কিন্তু আমরা এখান থেকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের একটি লক্ষ্য থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করবার জন্যে কী করে ধাপে ধাপে কী ধরনের বাংলা কথা বলতে হবে, কীভাবে লিখতে হবে, এবং কীভাবে বাংলা ভাষার যে বিশাল বৈচিত্র্য, সব ভাষারই বৈচিত্র্য এবং জটিলতা আছে, জটিলতাটা পণ্ডিতই কোনো রকমের শিক্ষার মধ্যে না গিয়ে, কোনো ব্যাপার ওপর থেকে জোর করে চাপিয়ে না দিয়ে, পাশে থেকে বাংলা ভাষাটা যাতে সহজে তারা সরবরাহ হতে পারে, সেই চেষ্টাটা আমরা করব। ফলে এটা আপনারা লক্ষ্য করছেন যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের লক্ষ্য ক্রমশ প্রসারিত হচ্ছে। এতদিন পর্যন্ত পোর্টালের মধ্যে পৃথিবীর সমস্ত বাঙালির সঙ্গে খবর আদান প্রদান হচ্ছিল। এই খবর চিকিৎসার ব্যাপারে হোক, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে হোক, শিল্পের ব্যাপারে হোক, রন্ধন কলার ব্যাপারে হোক, গান বাজনা নাটকের ব্যাপারে হোক, এই খবর সাহিত্যের ব্যাপারে হোক, এই খবর থেকে পারস্পরিক সহায়তার জায়গায় আমরা বাঙালিরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, কোনো ভৌগোলিক সীমানাকে না মেনে। তারই সঙ্গে অঙ্গী হিসেবে এই বাংলা শেখানোর কার্যক্রম। আমি আশা করি আমার এখানে যেসব প্রতিষ্ঠিত মানুষেরা আছেন এবং বিদেশে যারা বাঙালিরা আছেন, তারাও আমাদের সাহায্য করবেন এবং আমরা তাদের সকলের সাহায্য নিয়ে এই প্রকল্পটি রূপায়ণ করব। আপনারা আগামী 21শে ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করতে পারেন এবং বিচার করতে পারবেন। আমরা সবসময় প্রত্যেকটি আখ্যান দেখানোর সঙ্গে সঙ্গে আমরা মতামত চাইব, সমালোচনা চাইব, তার মধ্যে থেকে আস্তে আস্তে এটি উন্নততর হতে থাকবে। ফলে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা কাজ হাতে নিয়েছে, যে কাজটা সাফল্য আপনাদের সকলের সহায়তার উপর নির্ভর করে। তাছাড়া এই সম্মেলনের সম্বন্ধে সকলেই বলেছেন, আরও অনেকে বলবেন। আমি আপাতত এই কয়েকটি কথা বলে শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব।
ধন্যবাদ অধ্যাপক পবিত্র সরকারকে, এবং উনি নিজেই বলেছেন কিভাবে অন্তর্জালের মাধ্যমে যারা প্রবাসী বাঙালি তাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মকে বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং বাংলায় কথা বলার জন্য যে পরিচিত করা এবং সাবলীল করার যে কাজ তিনি হাতে নিয়েছেন, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এটি একটি অন্যতম কর্মসূচি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, মানবাধিকার কমিশনের মাননীয় সভাপতি এবং কলকাতা উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি শ্রদ্ধেয় শ্যামল কুমার সেন মহোদয়। তাকে এখন তার ভাষণ দেবার জন্য অনুরোধ করছি। বিচারপতি শ্যামল কুমার সেন। নমস্কার। মাননীয় সভাপতি সর্বজন শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায়, আর এখানে রয়েছেন বিশিষ্ট আইনবিদ অনিন্দ মিত্র, বিচারপতিরা রয়েছেন মাননীয় আমার ভাতৃপ্রতিম অশোক গাঙ্গুলি, সমরেশ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক রয়েছেন সুকুমার মুখার্জি, আর সব বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। সর্বোপরি বাংলাদেশের টেলিকমিউনিকেশন মন্ত্রীও এসছেন ওপার বাংলা থেকে। আমরা অত্যন্ত আনন্দিত তার বিদগ্ধ বক্তৃত্ব এবং ডিজিটাল বাংলাদেশ কিভাবে হচ্ছে তার পরিচয় দিলেন। এখানে সব দিক দিয়ে উন্নত হবে বাংলাদেশ, এটা আমাদের নিশ্চয়ই কাম্য। আজকে আমাদের বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সুযোগ্য সন্তান সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটি আমাদের সকলের, সব বাঙালির কাছেই অত্যন্ত স্মরণীয়। বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উদযাপন করা হচ্ছে। দেশমাতৃকার প্রতি ভালোবাসা, তার সঙ্গে মাতৃভাষার একটা নিবিড় সম্পর্ক, সেটা সুভাষচন্দ্রের জীবন থেকেও দেখা যায়। রবীন্দ্রনাথের কবিতা, গান, সংস্কৃতির বিভিন্ন দিক ভৌগোলিক সীমারেখা মানেন। কয়েকদিন আগে পবিত্রবাবু, বিশিষ্ট শিক্ষাবিদ, আর আমিও ছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে বাংলাদেশ থেকে অনেক সংস্কৃতিবান ব্যক্তিত্বরা এসেছিলেন। কাঁটাতারের বেড়া, এটাই কি ব্যবধান, কিন্তু কাঁটাতারের বেড়ার ব্যবধান সেটা স্থায়ী হবে না, কারণ মনের জানলা যদি খুলে যায়। বাংলাদেশ তো আমাদের আর একটা, আগে পশ্চিম বাংলা পূর্ব বাংলা তো ছিল না, বাংলা অবিভক্ত বাংলা। এই অবিভক্ত বাংলায় অনেক আন্দোলন হয়েছে, দেশের জন্য, বিশ্বের জন্য আন্দোলন। লর্ড কার্জন একবার বাংলা ভাগ করে দিয়েছে, তখন এখানকার নেতারা রবীন্দ্রনাথেরই বলেছিলেন, উই শ্যাল আনসেটল দ্য সেটেল। 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, 1911 সালে সেটা আবার রদ হল। কাজেই আইন যদি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যায়, সেখানে আন্দোলন করে আবার সেই আইনকে প্রত্যাহার করুন। এই শিক্ষা আমরা আমাদের মনীষীদের কাছ থেকে পেয়েছি। তা এটা খুবই আনন্দের কথা এবং খুব গঠনমূলক কাজের লিস্ট আমরা পেলাম ডক্টর সুকুমার মুখোপাধ্যায়। তিনি বললেন বিভিন্ন দিক নিয়ে
বাংলা সম্মেলন বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে। সত্যম রায়চৌধুরী রয়েছেন এখানে, উনি সব ব্যাপারে খুব উৎসাহী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সম্মেলন হয় উনি উদ্যোগ নেন। আমি একবার হিউস্টনে বঙ্গ সম্মেলনে যোগদান করার সুযোগ পেয়েছিলাম এবং সম্মান, যদি আমি যোগ্য নয় কিন্তু সম্মানও পেয়েছি। যাই হোক, এই যে সম্মেলন বাংলা ভাষাভাষীরা তারা সব সময় চিন্তা করছে যে কি করে বাংলা ভাষা, প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা তো প্রাণের আবেগের সঙ্গে জড়িত, সেই ভাষাকে আমরা উন্নত করতে পারি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, অতুল প্রসাদ বলুন, রজনীকান্ত সেন বলুন, তাদের গান শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। তা সেই পরিধিটাকে আরো বাড়াতে হবে। এটা ঠিকই শুধু বিদেশে যারা আছেন তারা না, বিভিন্ন প্রদেশে যারা আছেন, বিভিন্ন প্রদেশে এখন যেমন বিহার, উত্তরপ্রদেশ প্রদেশে বহু বাঙালি আগে ছিল এবং সেখানে বাংলাটা সিলেবাসের মধ্যে ছিল, এখন কিন্তু আর সিলেবাসের মধ্যে নেই। আমি একবার ঝাড়খণ্ডের গিরিডিতে গেছিলাম শারদেশ্বরী আশ্রমের একটি উৎসবে। সেখানে আমাকে ওখানকার বাঙালিরা এসে বলেছিল যে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে, সিলেবাস থেকে বাংলাকে তুলে দেওয়া হয়েছে। আর এলাহাবাদে দেখেছি যেখানে রবীন্দ্রনাথের বই ইন্ডিয়া প্রেস থেকে ছাপানো হতো, সেখানে বাংলা জানে না বাঙালিরা, এমন অবস্থা, বাংলা লেখা পড়তে পারে না। বাঙালির সংখ্যাও কমে গেছে, কারণ সব বিদেশে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এখানে পবিত্রবাবু যে একটা গঠনমূলক ভাবে বাংলা ভাষা শিক্ষার কথা বললেন, সেটা খুবই প্রয়োজনীয় হবে বলে মনে করি। আমার মনে আছে 1999 সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা খুব বড় বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছে। সেটা সরকারি প্রচেষ্টায় হয়েছিল। জ্যোতিবাবু উপস্থিত ছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, আরো অনেকেই ছিলেন। বিশাল সভা এবং বিভিন্ন জায়গায় সভা হয়েছিল। তারপর আমি কয়েকটিতে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। তারপর কিন্তু আর কিছু হয়নি। কাজেই আপনাদের যে প্রচেষ্টা ওয়ার্ল্ড ওয়াইড বাংলা, এটা খুবই একটা উপযোগী। আমাদের যদি মাতৃভাষায় যে কথা বলে যে আনন্দ, তা থেকে আমরা যে আনন্দটা হয়তো পাচ্ছি, বাইরে যারা বাঙালিরা আছেন এই দুই বাংলার বাইরে, তারা যদি তা থেকে বঞ্চিত হন, সেটা সত্যিই দুঃখের। এই ছাড়াও আরো অনেক গঠনমূলক কাজ আপনারা করবেন জেনে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ, আজ নেতাজি বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। আর বাংলাদেশ কিন্তু সেটাই করেছে, রক্ত দিয়েছে ভাষার জন্য, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। এই বাংলাদেশের এই অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমি মনে করি যে যৌথভাবে যদি আমরা প্রয়াস চালাই বাংলাদেশের সঙ্গে, কারণ দেখেছি বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা ছড়িয়ে আছেন, অনেকেই খুবই প্রতিষ্ঠিত। বহু বাঙালি খুব উচ্চ পদে রয়েছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট, ইকোনমিস্ট। আমাদের দুজন বাঙালি ইকোনমিস্ট নোবেল প্রাইজও পেলেন।
আর তারা আমাদের একটা গর্ব কলকাতার বলতে পারি, যেখান থেকেই বোধহয় 7-8 জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাই আমাদের আরও আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা আপনাদের প্রয়াস সার্থক হোক এবং সকলে আরও আগ্রহ নিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে কাজ করুক। গঠনমূলক কাজ অনেক দরকার, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, ভাষা, সব ব্যাপারেই আমাদের এই দুই দেশকে এগিয়ে যেতে হবে একসঙ্গে, যৌথভাবে। আমি আপনাদের এই প্রয়াসকে অভিনন্দন জানাই এবং আশা করি ভবিষ্যতে আপনারা বাংলার আশা পূর্ণ করবেন। ধন্যবাদ, নমস্কার। এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রসারে তথা বাঙালি হিসেবে অন্যান্য ক্ষেত্র যেমন চিকিৎসা, স্বাস্থ্যের ক্ষেত্র, এই বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের একটু সম্বর্ধনা জানাতে চাই এই শুভ অবকাশে। আমি প্রথমে অনুরোধ করব সংস্থার সভাপতি মাননীয় বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায় সম্মাননা জানাবেন। শুধু বাংলাদেশের মন্ত্রী হিসেবে নয়, আমাদের যে বাংলা হরফ 100টিরও বেশি বাংলা হরফের প্রণেতা বিজয় সহ যারা আমরা বাংলায় বৈদ্যুতিনভাবে লেখালেখি করি জানি, এবং বাংলাদেশের বিদ্যালয় শিক্ষাকে বৈদ্যুতিনভাবে সামগ্রিক এবং সার্বজনীন করার বিষয়ে যার অবদান অনস্বীকার্য, সেই মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার মহোদয়কে সম্মানিত করবেন সংস্থার সভাপতি অধ্যাপক চিত্ততোষ মুখোপাধ্যায়। সম্মান তুলে দেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার মহোদয়কে। আস্তে আস্তে আল্লাহ পরে পরে আমাদের অনুষ্ঠানের সূচনায় তার সুললিত কণ্ঠে যিনি আমাদের মন ভরিয়ে তুলেছিলেন শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে সম্বর্ধনা জানাবেন মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় শ্রী শ্যামল কুমার সেন। পণ্ডিতজির কিন্তু আজকে নিজে সঙ্গীত পরিবেশনের কথা ছিল না, কথা ছিল ওনার ছাত্ররাই পরিবেশন করবেন। এই মহতী অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পণ্ডিতজি নিজে সিদ্ধান্ত নেন যে এই অনুষ্ঠানের শুভ সূচনা তার কণ্ঠেই হবে। আমরা নিশ্চয়ই করতালিতে সকল যারা সম্মান পাচ্ছেন তাদের সম্মানকে আমরা আরো আমাদের অন্তরের সম্মানের সঙ্গে মিলিয়ে দেব। একজন প্রথিতযশা বিশিষ্ট চিকিৎসক আর.পি. সেনগুপ্ত আমাদের মধ্যে আছেন এবং তিনি কলকাতায় যেভাবে এই স্নায়ুরোগ চিকিৎসার উন্নত প্রযুক্তির ব্যবস্থা করেছেন, বহু মানুষ সেখানে চিকিৎসা পাচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তার এই অবদানের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে শ্রদ্ধেয় চিকিৎসক ডাক্তার আর.পি. সেনগুপ্ত মহোদয়কে সম্বর্ধনা জানাবেন ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়। আমি শ্রদ্ধেয় আর.পি. সেনগুপ্ত মহোদয়, ডাক্তার আর.পি. সেনগুপ্তকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের সম্মানিত করুন কলকাতার বুকে একটি প্রতিষ্ঠান তৈরির জন্য, যেখানে মানুষজন আন্তর্জাতিক মানের স্নায়ু চিকিৎসা পাচ্ছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে, নিজে একজন প্রথিতযশা চিকিৎসক এবং তৈরি করেছেন একটি প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসার সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ। এবার আমরা সম্মান জানিয়ে কৃতার্থ হব বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী লাইজা আহমেদ লিজাকে। আমি
অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রী অনিন্দ মিত্র মহোদয়, তিনি লাইজা আহমেদ লিজাকে সম্মান জানাবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি এসেছেন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এবার সভাপতির ভাষণ দেবেন মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায় মহোদয়। বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মাননীয় মন্ত্রী মুস্তাফা জি, আর আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন সম্মানীয়, আর বাংলা ভাষা যারা ভালোবাসেন আজকে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক বাংলা সম্মেলনে, প্রারম্ভিক অধিবেশনে, সকলকে আমি স্বাগত জানাই। দেরি হয়েছে, আজকে সভা দেরি হয়েছে আমাদের। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম প্রধান ভাষা হওয়া সত্ত্বেও এরকম একটা সমবেত হওয়ার প্রচেষ্টা এতদিন করা হয়নি। সেটা কোনো শাখাই নয়। প্রশ্ন হচ্ছে এটা প্রয়োজন ছিল, সে প্রয়োজন আমরা যখন অনুভব বিশেষ করে করেছি। আমরা প্রথম আন্তর্জাতিক সম্মেলন করছি। বাঙালি বলতে কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যারা বাঙালি আছেন তাদের সকলের একটা সম্মিলিত প্রয়াসের প্রয়োজন আছে। বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীত, বাংলার বিভিন্ন বিষয়ে যে আমাদের উন্নতি অগ্রগতি হয়েছে তাকে শুধু সম্মানিত নয়, বাংলাকে রক্ষা করার, বাংলাকে আরো প্রসারিত করবার। বেশি সেই কারণে আমি বলবো যে আজকে আমরা সমবেত যে প্রয়াস আরম্ভ করেছি তার সফল হোক এই প্রার্থনা করি। বিশেষ করে আজকের শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং আরো বিশেষ করে স্মরণ করি এই আমাদের প্রয়াসে অকুণ্ঠ সহযোগিতা আমরা পাচ্ছি বাংলাদেশে। বিশেষ করে সেখানকার প্রযুক্তিমন্ত্রী মহাশয় এসেছেন এবং আমাদের যে ভাষণ দিলেন তাতে শুধু আশা নয়, আমাদের নিশ্চয়ই আরো দৃঢ় সংকল্প হবে যে বাংলাকে, বাঙালিদের মধ্যে পরস্পরের আদান প্রদান, বাংলা ভাষার সম্বন্ধে আমাদের আগ্রহ, পরের প্রজন্মকে আরো বাড়িয়ে তোলা, সেটা সংরক্ষণ। যে কোনো জিনিস শুধু বক্তৃতা নয়, তার রক্ষার জন্যে, তার প্রসারের জন্য যে প্রয়োজন আছে প্রয়াসের, আমি আশা করব আজকে আমাদের সেই সংকল্প যেন ভবিষ্যৎ দিনে আরো দৃঢ় হয় এবং প্রসারিত হয়। আরো বিশেষ করে আমরা গর্বিত যে কলকাতা শহরে বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান অনেকটা সময় কাটিয়েছেন, শুধু ছাত্র জীবনে নয়, যখন বাংলায় যুদ্ধ হচ্ছে, সংগ্রামের মুক্তি সংগ্রাম ঘটেছে, তখন অনেকটা সময় তার মন্ত্রিসভার মানুষরা এখানে ছিলেন। তিনি তখন কারারুদ্ধ বেশি পশ্চিম পাকিস্তানে এসেছেন, তারপরেও এসেছেন। অতএব আমাদের দুই বাংলার সঙ্গে সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করব বাংলাকে এগিয়ে যাওয়ার। আজ এ কথা বললেন আমাদের মন্ত্রী মহোদয় যে বাংলায় কত উন্নতি হয়েছে,
শুধু বাংলা ভাষা ভালোবাসা নয়, বাংলাকে প্রচারিত করতে প্রযুক্তির সহায়তার যে প্রয়োজন আছে এবং তার জন্য যে সকল সংকল্প ওরা নিয়েছেন এবং করছেন, তার জন্যে আমরা গর্বিত। আশা করব আমাদের এই ধরনের অধিবেশন আরও ভবিষ্যতে পরের বছর ঘটবে, হয়তো ঢাকাতেই হবে। এবং আমরা চাইব যে বাঙালিরা শুধু গর্বিত নয়, বাংলা ভাষা রক্ষায়, বাংলার প্রকৃত পৃথিবীতে স্থান অধিকার করার জন্যে সকলের সম্মিলিত প্রয়াস সফল করবে। আপনাদের আবার স্বাগত জানাই। নমস্কার। ধন্যবাদ মাননীয় বিচারপতি মহোদয়কে। আপনারা যারা মঞ্চে দেখছেন তারা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সকলেই অভিভাবক এবং পরিচালক শক্তি। তবে কিছু তরুণ প্রজন্মও আছে। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যিনি সম্পাদক শ্রী সৌম্যব্রত দাস, ঘটনাচক্রে আজকে সৌম্যর জন্মদিন। আমি একটু সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়কে বলবো আমাদের সৌম্যকে আশীর্বাদ করতে। এটি একটি বড় পরিবার, আন্তর্জাতিক পরিবারটা হচ্ছে কিন্তু বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পরিবার। আর সেই পরিবারের একটি আমরা ছোট ছেলেই বলি সৌম্যকে আশীর্বাদ করবেন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। আমি আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অর্পিতা কাঞ্জিলালকে বলবো যে ফুলটা তুলে দিতে বিচারপতির হাতে। সৌম্য কখনো মঞ্চে আসতে চায় না, ও মঞ্চের পেছনেই সবসময় কাজ করে, কিন্তু মাইক যাদের হাতে থাকে তাদের কিছুটা স্বাধীনতা হয়ে যায়। সৌম্যর জন্মদিন আজকে, আমরা চাই সৌম্য এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে আরও নেতৃত্ব দিক, আরও সুন্দর অনুষ্ঠান করুক। সৌম্য, আমাদের সকলের শুভেচ্ছা তোমার জন্য রইল। এখন আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য মাননীয় আইনজীবী শ্রী অনিন্দ্য মিত্র মহোদয়কে অনুরোধ করছি। শ্রদ্ধেয় শ্রী অনিন্দ্য মিত্র। মাননীয় সভাপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী জনাব ব্যাপার সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি আর শ্রোতার মধ্যে যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানের তরফ থেকে আপনারা সকলেই শুনেছেন যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্দেশ্য বাংলা ভাষীদের একটা যোগসূত্র বার করে তাদের যোগ করা, ঐক্যতা তার মধ্যে আনা। ভাষার চেয়ে ভালো যোগসূত্র কি হতে পারে? তাই বাংলা ভাষীদের আমরা এক হওয়ার জন্যে আহ্বান জানিয়েছি। এবং ধন্যবাদ জ্ঞাপনটা, ভোট অফ থ্যাঙ্কস, ঠিক আমাদের এটা বাংলা ঐতিহ্য হতে পারে না, এটা আমরা ব্রিটিশারদের, ইংরেজদের কাছ থেকে পেয়েছি। আমাদের বাড়িতে বা অনুষ্ঠানে কেউ এলে যদি ভালো লাগে তাকে আমরা কি বলি? আবার আসবেন, পুনরাগমনায় চ। আমি আমাদের বাঙালি ঐতিহ্য অনুসারে আপনাদের জানাচ্ছি আপনারা আবার আসবেন। আমাদের আগামী বছর অনুষ্ঠান হবে আশা করি, সেখানে সকলে আসবেন। আপনাদের নিমন্ত্রণ জানানো রইল। আমি আপনাদের আমন্ত্রণ জানাই যে আমাদের এই 3 দিনের যে অনুষ্ঠান আছে, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মশালা, তাতে আপনারা যোগদান দিন, যোগ করুন, নিজেরা আসুন। আপনারা সকলে মিলে একসঙ্গে হয়ে আবার এই আজকের আমাদের এই যে চেষ্টা, যে প্রথম সম্মেলন, সেটাকে যেন আমরা সফল করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের পুনরাগমনায় চ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রী মিত্রকেও। আপনারা সকলে নিজেরা এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে থেকে শুধু এই সম্মেলন নয়, এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস নিয়ে চলেছেন। বাংলাদেশের মাননীয় মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন তিনি একটি শুভেচ্ছা স্মারক তুলে দেবেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের
মাননীয় সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের হাতে। এটি বাংলাদেশের যে জাতীয় পক্ষী দোয়েল এবং সেটি তৈরি হয়েছে পাট দিয়ে। পাট আর বাংলাদেশ যে কতটা সমার্থক এটা আমরা সবাই জানি। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব এই স্মারকটি তুলে দেবেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের হাতে। এটি হৃদয় স্পর্শ, এটি স্মারক বলেই সীমিত নয়, এটি অত্যন্ত আন্তরিক। এই যে আদান প্রদান, এটি বোধহয় বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সবচেয়ে বড় প্রাপ্তি, এই যোগাযোগ এবং এই আদান প্রদান। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এবং বাংলার কোনো অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত ছাড়া শেষ হতে পারে না, তাই এখন বৈতালিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হবে সমাপ্তি সঙ্গীত হিসেবে, এবং এটি পরিচালনা করেছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম। সমাপ্তি সঙ্গীত। Bye.
নমস্কার। সকলের অনুমতি নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।